দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ঈদ চলে গেছে, তবে ঈদের রেশ এখনো রয়ে গিয়েছে। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে, তাই আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষ অতিথিকে। একজন বলেন ঠিকই থামলে ভালো লাগে, তবে আমি নিশ্চিত তিনি যখন কথা বলা শুরু করবেন আমার তাকে থামাতে ইচ্ছা করবে না। তিনি বাংলাদেশের অত্যন্ত শক্তিমান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্য নির্দেশক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। দর্শক, আমার ডান পাশে রয়েছেন তারিক আনাম খান। জনাব তারিক আনাম খান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দিলেন। এবং আমার সাথে আরও যিনি অতিথি হিসাবে রয়েছেন, তার লেখা গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কণ্ঠে তো বটেই, হৃদয়েও রয়ে গিয়েছে। তিনি একাধারে একজন কবি, লেখক, গীতিকার এবং বর্তমানে দায়িত্ব পালন করছেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে। দর্শক, আমার বাম পাশে রয়েছেন লতিফুল ইসলাম শিবলি। জনাব লতিফুল ইসলাম শিবলি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা দুজনই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ভালো আছি ভাই। একটা তো মানে মুনীর চৌধুরীর তো একটা কথা আছে যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। তো আমাদের ঈদও সম্ভবত মানুষের সাথে সম্পর্কের কারণেই কিছুটা বদলে গেছে। ছেলেবেলার ঈদ আর এখনকার ঈদ নিশ্চয়ই এক নয়। তো দুজনের কাছেই আমার প্রশ্ন থাকবে, তারিক ভাইয়ের কাছেই শুরুতে জানতে চাবো যে ছেলেবেলার আপনার সাতক্ষীরার যে ঈদ আর এখন ঢাকার যে ঈদ, দুটোর মধ্যে পার্থক্য কি? মানে এটা মেলানো যাবে না আর কি। এটা যদি বলি তাহলে মনে হবে কি গল্প করছে এরকম আর কি। মানে এটা একটা অভূতপূর্ব এবং মানে ঈদ মানে তো একটা কমিউনিটি ফিলিং, তো সেইটা তো আমি একেবারেই সাতক্ষীরার রসুলপুর গ্রামে মানুষ একটা ছোটোবেলার ওইটুকু স্মৃতি বেশি থাকে। সো এই মোটামুটি আমাদের ওখানে মসজিদ ছিল, মসজিদে ইফতার দেওয়া হতো। তো ওইটার রেশ কিন্তু ঈদে গিয়ে ইয়ে হতো যে সামনে ঈদ আসছে, এমন নয় যে ইফতারটা খেতেই হবে, কিন্তু ওই যে কমিউনিটি একসঙ্গে বসে আমরা একটা ওই অনেকে ওই ক্ষীরটি বানানো হতো, ওখানে গিয়ে ওই মানে ছোট বড় চাষা ভুষা সবাই মিলে ওখান থেকে নিয়ে একজন এসে দিয়ে যাচ্ছে। আজানটা হলো, ওই বয়সে তখন আমরা ওই সঙ্গে সঙ্গে খেয়ে নিয়ে আবার পুকুর ছিল পাশে, ওখান থেকে ধুয়ে ওটা বগল দাবা করে চলে গেলাম। এইরকম সময় ঈদের কাছাকাছি যখন আসতো তখন আবার ধরেন বিশেষ করে 29 রমজানের দিকে সেই কাঙ্ক্ষিত চাঁদ দেখার জন্যে ছেলে মেয়ে মিলে একটা মাঠের মধ্যে, রসুলপুর মাঠ বলতো, ওখানে গিয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকা যে কখন উঠবে সেই কাঙ্ক্ষিত চাঁদ। তার আগে ওই পাড়ায় মহল্লায় যে সেহরির সময় ওঠা হতো না, কিন্তু ওরা আবার ওই যে ঈদের জন্য আবার তারা চাঁদার সংগ্রহে বেরোতো সারা, যেহেতু সেহরির জন্য ইয়ে করেছে। তো তখনই রমজানের রোজা শেষে এলো খুশি, ওইটা মাথার মধ্যে গেঁথে রয়েছে এরকম। আর কোরবানির ঈদটা কিরকম থাকে? কোরবানির ঈদটা মূলত কোথায় কোরবানি হচ্ছে, কে দিচ্ছে, আমরা ভাগে দেব নাকি আমাদের নিজস্ব। একবার মনে আছে যে একটা আমাদের পালিত গরু ছিল, সেইটা মানে দেওয়া হবে, কি এক্সাইটমেন্ট, আবার কষ্ট হচ্ছে, গরুটা এখানে বড় হয়েছে। তখন সম্পর্কগুলি কেমন থাকতো? মানে আপনাদের তো একটা বিশাল পরিবার ছিল, আর ভাই বোন একেবারেই আমাদের খাঁ ফ্যামিলি ওই রসুলপুরের ওখানে, মানে এভরিবডি নোজ এভরিবডি এরকম আর কি। মানে কোথায় কি দেওয়া হচ্ছে, আবার বলে আসিস কালকে ইসের সময়। তারপর আমরা এই রোজা ঈদের সময় যেমন পালা করে পূব পাড়া পশ্চিম পাড়া ছিল, পূব পাড়া থেকে শুরু করে নিয়ে এসে পশ্চিম পাড়ায় শেষ হবে, এরকম একটা জায়গা। প্লাস এক সময় গিয়ে অনেক মিষ্টি খেতে খেতেন, একটা সময় গিয়ে খুব বোরিং লাগতো, মানে খুব কমান্ড টোনে হয়তো দুপুরের দিয়ে গিয়ে বললাম খবরদার মিষ্টি দেবেন না, ঝাল কিছু থাকলে দেবেন কিন্তু। মানে মানে অ্যাজ ইফ ইউনো ইটস অধিকারের ব্যাপার। এবং ওনারা খুব বস বলে আবার একটু হয়তো কলিজা কিংবা মাংস কিংবা ডাল দিয়ে কিছু করা, ছোলার ডাল দিয়ে এরকম। কোরবানির সময় এরকম যে কখন কোরবানি হবে সেইটা নিয়ে গিয়ে বাসায় গরুর মাংসটা রান্না হবে, এখনই জবাই হলো নিজের সামনে। এবং ওই জবাই করার আগ পর্যন্ত, যে আল্লাহর নামে যে আমরা জবাই করি, তার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু প্রচণ্ড এক্সাইটমেন্ট। তার আগের দিন কিন্তু গোসল করানো থেকে শুরু করে তার পরিপাটি করা, তাকে মানে অ্যাজ ইফ ওই গরুটা এক ধরনের ভিআইপি, তার মধ্যে মায়া মোহাব্বত সমস্ত কিছু মিশে থাকতো। ওইটা কিন্তু পরবর্তী দেশে আমরা দেখেছি যে কেমন জানি শো অফ বেশি। কত দিয়ে কিনলে, এটা আপনি রাস্তা দিয়ে গেলেই দেখবেন কত কত। আমার ছেলেও এক সময় যখন এই গাড়ি দিয়ে আমরা যাচ্ছি, হয়তো ওর ভীষণ এরকম এক্সাইটমেন্ট ছিল গরু নিয়ে, এবং আমরা জিজ্ঞেস করতাম যে কত হয়েছে, তো গাড়ি দিয়ে করে একটা গরু গেলেই হতো, যে কোনো একটা গরু, সে কোরবানি গরু না হোক, চিৎকার করবে কত কত কত। মানে এটা অদ্ভুত একটা মানে ইয়ে, যে কত দিয়ে কেনা হলে
হ্যাঁ হ্যাঁ একদম দিয়েছেন দিয়েছেন। এবং যদি কেউ বলে ঠকা হয়েছে ব্যাস ওর কিন্তু দিনছে। আমার আপনার কিরকম এক্সপিরিয়েন্স? মানে এই বিষয়টা নিয়ে একটু বলি। আমার খুব ক্লোজ বন্ধু ছিল। আমাদের মানে কোরবানির আগে আমাদের দুজনের একটা অ্যাসাইনমেন্ট ছিল। অ্যাসাইনমেন্ট কি, যে মানুষে বড় বড় গরু কিনে নিয়ে যেত, তার খুব অহংকারী এবং বেশ গর্বিত ভঙ্গিতে বড় গরুটা কিনে নিয়ে যাচ্ছে। তা আমরা খুব মানে তাদেরকে উৎসাহ দেওয়ার মতো করে বলতে, ভাই কত হয়েছে, তো দামটা বলতো ঠকসেন। আমাদের কাজে ছিল যে দামি বলুক ঠকসেন, এবং আমরা ওই টোনে ওই উচ্চারণ এইভাবে করে তাদেরকে একটু হতাশ করে দিতাম আর কি। এটা আমাদের একটা ঈদের মজার মতো একটা মজা ছিল। আর গ্রামের বাড়িতে যে ঈদটা ছিল, আর আপনারা তো এমনিতেই ঢাকার তো বাইরে। ছোটবেলা আমার ঈদ নাটোরে? নাটোরে আমার ছোটবেলার ঈদগুলো হচ্ছে নাটোরে। মানে ছোটবেলার ঈদ তো মানে ওইটার সঙ্গে এখনকার ভাই যেটা বলছিলেন যে মানে কোনোভাবেই মেলানোর কিছু নাই। আমরা ওই রোজার ঈদের কথা বলি, ভাই বলছিলেন যে ওই যে রাতে যারা সেহরিতে যারা জাগাতো আর কি, সেই একটা ব্যান্ড দল থাকতো। মানে ওই ব্যান্ড দলে আমিও মাঝে মাঝে পার্টিসিপেট করতাম, ঢোল বাজিয়ে বাজিয়ে। মানে এটা ছিল একটা দারুণ, হয়তো দেখা গেছে যে যেদিন মানে করার ওই ব্যান্ড দলের যেদিন আমার মানে যাওয়ার সময় থাকতো, সারা রাত আর ঘুম হতো না আর কি, মানে মানে এক্সাইটমেন্টে। এবং সারা মানে তল্লাট জুড়ে আমরা দিন 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 করে বাজে বাজে সেহরি জেগে উঠুন, এই কাজগুলো আমি করেছি। এবং আমাদের ছোটবেলার আমি যেই নাটোরে আমি যেখানে বড় হয়েছি, এটা অসম্ভব সুন্দর একটা মানে আমি শৈশব পেয়েছি। কারণ আমাদের বাড়িটা ছিল হচ্ছে শহরের শেষে একটা স্টেশন, নাটোরের স্টেশন, এবং স্টেশনের পশ্চিম দিক থেকে গ্রামের শুরু। তো আমি আমার শৈশবে আমি খেলতে যেতাম শহরে, আবার স্কুলে যেতাম শহরে, আর খেলতে যেতাম গ্রামে, মানে স্টেশনের এপারে আর ওপারে। তো ঈদগুলো আসলে এরকম, যতটা মানে গ্রামের মধ্যে আমার বন্ধুরা থাকতো ওদের বাড়িতে যাওয়া, তারপরে শহরে আমার বন্ধুরা থাকতো ওদের বাড়িতে যাওয়া, এই মিলে একটা খুবই মানে মানে দারুণ একটা আনন্দের একটা ঈদ আমার কেটেছে। আমি এখন কি অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছে। অনেক বেশি। I miss those days. এই যে সেহরি পার্টি আসবে, এটার জন্য কিন্তু তাদের জন্য ওই চালটা বা টাকাটা রেখে দেওয়ার একটা প্রচলন ছিল কিন্তু, যে আসবে তারা, এই যে রাত ধরে জাগিয়েছে তাদেরকে সম্মান করার ব্যাপারটা কিন্তু ছিল। তারেক ভাই, এই যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম, একটু যদি সংস্কৃতি অঙ্গনে চলে আসি, 80s 90s-এ খুব ভালো ভালো নাটক হতো, ধারাবাহিক নাটক হতো। সিনেমা তো আপনি বলছিলেন যে মানে 70s-এর আগে খুব ভালো সিনেমা হয়েছে। এবং ভাইয়া যে শিবলি ভাই যে গানগুলি লিখেছে, তুমি আমার প্রথম সকাল, তারপর হচ্ছে আয়ুব বাচ্চুর যে গানগুলি রয়েছে, হাসতে দেখো গাইতে দেখো, তো এই ধরনের গানগুলি এখনো পর্যন্ত কিন্তু মানুষের হৃদয়ে রয়ে গেছে, 90s-এর যে গানগুলি। তো এরপর হঠাৎ করে আসলে পরিবর্তনটা কোথায় হলো? মানে মনে হচ্ছে যে দাগ যেন কাটছে না, জীবনবোধ কি কিছুটা কমে গেছে? জীবনবোধ না, কিন্তু জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে। যেমন আগে টিকিটটা কাউন্টারে দিয়ে, আমাদের যেন মহিলা সমিতিতে সিম্পল জিনিস, কিন্তু মহিলা সমিতির কোলাপসিবল গেটের পাশে একটা সিম্পল টেবিল, একটা মানে একটা সাধারণ সাদামাটা চেয়ার, ওইখানে বসে একটা নাট্যকর্মী টিকিট বিক্রি করছে। এখন কিন্তু এটা চলে গেছে অনলাইন। বিজ্ঞাপনে দেখবেন যে অনলাইনে বুকিং করুন, অমুক করুন, ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়া আসছে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র হচ্ছে। আপত্তি নেই, আমরা প্রযুক্তির সঙ্গে অবশ্যই যাব। এই যে চ্যালেঞ্জটা ছিল যে একটা নতুন কিছু করব এই স্বাধীন বাংলাদেশে, আমি মনে করি যে আমাদের নাটকটা হচ্ছে কিন্তু স্বাধীনতার একটা বড় ফসল। এই জন্যে যে নতুন দেশ, আমি নতুন কিছু করব, এই রকম জায়গা থেকেই কিন্তু পুরো আন্দোলনটা তৈরি করা। এবং সেটা স্লোগানটা কি ছিল? দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্যচর্চা। কারণটা হচ্ছে যে নিয়মিত নাট্যচর্চা করলে অভিনেতা, নির্দেশক, কলা কুশলীরা গড়ে ওঠে। কেন গড়ে ওঠে? যে আমি প্রতি মুহূর্তে আমার ভুলটাকে আবিষ্কার করছি, ভুলটাকে সংশোধন করছি। মানে আমি মঞ্চে যখন কাজ করছি, তখন আজকে যেটা করছি কি ভুল হয়েছে, এটা আগামী শোতে অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। এই যে আত্মোপলব্ধি, আত্মশুদ্ধির ব্যাপার, শেখার ব্যাপার, ওয়ার্কশপের ব্যাপার, নিশ্চিতভাবে আমি জানি উনিও বলবেন যে এই হঠাৎ করে একটা গিটার নিয়ে গাইতে শুরু করলো তা না, কিন্তু সে একটা ভাঙা হারমোনিয়াম নিয়ে অথবা তানপুরা নিয়ে করেছে, শুনেছে রেডিওতে নতুন কি হচ্ছে, বা বিদেশে যারা গাইছেন নতুন ইসের জন্য ওয়েস্টার্ন মিউজিক কি হচ্ছে খোঁজখবর রাখছে। কেন? একটা তাড়নায় ভাল লাগা প্লাস আমি নতুন কিছু করব, এই রকম জায়গা থেকে। কিন্তু তখন মহিলা সমিতি ছিল। কিন্তু আজকে জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে আমার মনে হয় যে
আজকে যিনি উত্তরায় থাকেন কিংবা গুলশান বনানী থাকেন, তিনি কোনো উইকডেজে তার পক্ষে শিল্পকলায় গিয়ে হ্যাঁ নাটক দেখা খুব অসম্ভব একটি ব্যাপার। এই পরিবর্তনগুলো সূচিত হয়েছিল। আজকে নাট্য যারা গ্রুপ আছে তাদের অবশ্যই একটা পেশাদারিত্বের দিকে যাওয়া উচিত ছিল। আমি ওনার সূত্র ধরেই বলি, সেদিন আমি আজম খানের একটা ইন্টারভিউ শুনছিলাম যে ওনারা কিন্তু ওই কমলাপুর ওই এরিয়াতে, মধুঝিল এরিয়াতে কিন্তু ওই বিভিন্ন ফকিরা গান, অমুক গান, তমুক গান এগুলো করে বেড়েছে। তারপরে একদিন গাইলো দ্য টেলিভিশনে কোথায় জানি, এই নাম হয়ে গেল এবং আস্তে আস্তে বিভিন্ন বিয়ের প্রোগ্রামে, তার কুরবানিতে, অমুক অনুষ্ঠানে গাওয়া শুরু হলো এবং দে আর বিং পেড। আমি তখন এটাকে কিন্তু প্রফেশন হিসেবে নেওয়ার একটা স্বপ্ন দেখতে পারলাম যে আমি ব্যান্ড বা সঙ্গীত করে আমার নিজের যে সঙ্গীতটা সেটা করে কিন্তু আমি চলতে পারবো। আয়ুব বাচ্চু একদম লিজেন্ড বা অন্য জেমস, এটা তো আর কিছু করতো না, সঙ্গীত নিয়ে থেকেছে, নতুনত্বের সঙ্গে মিশিয়েছে। পুরনো থাকবে না এমন কোনো কথা নাই, কিন্তু তেমনি কিন্তু থিয়েটারের ব্যাপারটা এরকম। এই জায়গাটা দিয়ে আমরা মিডিয়ার সঙ্গে মেলাতে পারিনি সেই অর্থে। এক সময় ছিল যেখানে আপনি দেখবেন যে থিয়েটারের ম্যাক্সিমাম আর্টিস্ট টেলিভিশনেই কাজ করেছে 80s-এ, ভালো ভালো নাটক হয়েছে। আমরা সংসপ্তক পেয়েছি, অয়ময় পেয়েছি, আমরা 12 রকম মানুষ পেয়েছি, আরও এরকম অনেক 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 নাটক। কারণ নিয়মিত চর্চা করে এটা একটা পরবর্তী বড় একটা জায়গায় চলে গেছে। এবং এই মধ্যবিত্ত দর্শক যারা ছিল আমাদের টার্গেট ছিল কিন্তু রুচিশীল, শিক্ষিত, মধ্যবিত্ত। তারা জীবনের অনেক জায়গার প্রতিবাদও দেখতে চায় নাটকের মধ্যে। আমরা একটু প্রশ্ন নিয়ে আসি দর্শকদের কাছ থেকে, ওখান থেকে একজন। আমার ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনাদের সময়কার গানের সাথে এখনকার গানের যে শব্দের পরিবর্তন বা ভাষার যে পরিবর্তন, এটা কি আমাদের চিন্তা ভাবনার পরিবর্তনের কারণে হচ্ছে, নাকি আমাদের এখন হচ্ছে কি দর্শকদেরই আসলে মেন্টালিটিটাই আসলে এরকম হয়ে গেছে যে জাস্ট হচ্ছে কি আমরা গানটাকে আসলে ওইভাবে মিউজিকটাকে এনজয় করছি, বাট শব্দের দিকে বা শব্দের গভীরতার দিকে আসলে আমরা এখনো পৌঁছাতে পারছি না। আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, আর কে করবেন? আচ্ছা, উনি করুন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। স্যার, প্রতি বছর বিগত বছরগুলোতে আমরা দেখেছি শহীদ মিনার প্রাঙ্গণে হচ্ছে আমাদের পথনাটক উৎসব হয় জাতীয়। আপনি অনেকবার সেখানে থেকেছেন। আমরা গত পরশুদিন দেখেছি যে বরগুনাতে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গরুর হাট বসেছে। তো একজন সংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। বুঝেছি। আগে শিবলি ভাই যদি উত্তরটা দিয়ে আসেন, তারপর তারিক ভাই। গরুর হাট বসেছে, এটা তো এমন না যে আসলে আমরা ওই শহীদ মিনারটাকে আসলে অপবিত্র করতে চাই বলে সামাহত ব্যাপারটা ঘটে গেছে। এমন না যে রাষ্ট্র এটার পৃষ্ঠপোষকতা করছে, কিন্তু সাধারণ মানুষের ভিতরে সম্ভবত এই সচেতনতাটা বোধহয় এখন কমে গেছে যে কোথায় নামাজ পড়তে হবে আর কোথায় যায় পুজো দিতে হবে। এই বোধের জায়গাটা আমার মনে হয় একদম আমাদের জাতিগতভাবেই কমে গেছে। এখন শহীদ মিনারে কেন গরুর হাট বসলো, এটা মানে এটা জবাবদিহি কে করবে? হ্যাঁ, নিশ্চয়ই প্রশাসনকে করতে হবে, যে প্রশাসন এই ব্যাপারগুলো, মসজিদে যে পুজো দেওয়া যায় না কিংবা মন্দিরে নামাজ পড়া যায় না, এই বিভেদ রেখাটা তো আসলে মানে আমাদেরও যেমন সাধারণ মানুষের জানতে হবে, প্রশাসনকে আসলে অ্যালার্ট থাকতে হবে। তা আমার মনে হয় এটা দুদিক থেকেই ঘটেছে। যারা ওখানে গরু নিয়ে গেছে তারা বুঝে নেই কোথায় গরু নিয়ে যেতে হবে আর কোথায় যায় ফুল দিতে হবে, আর আমাদের প্রশাসনও নিশ্চয়ই নির্লিপ্ত ছিল ব্যাপারটায়। উনি তো আমার উত্তর দিয়ে দিলেন, আমি কি লিরিক্স উত্তর দেবো না? আমি যেটা বলি সেটা হচ্ছে, আপনি বললেন আমাকে যে শহীদ মিনারে গরুর হাট বসছে, আপনি কিভাবে দেখেন? আমি দেখতে চাই না, খুব পরিষ্কার হলো। এক্স্যাক্টলি। মুশকিল হচ্ছে, একটু শেষ করিনি, সেটা হলো যে আপনি এটা বলছেন আমাদের শিল্পকলা একাডেমির প্রচুর জায়গা আছে যেখানে আইনের লোকজন সেই মেকআপ রুম এবং ওই ব্যাকস্টেজ এরিয়াতে থাকে, ওখানকার যে কেয়ারটেকার সে তার ফ্যামিলি নিয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে যে সরকার বললে আমরা মনে করি যে আমার আর কোনো দায়িত্ব নেই, সব সরকারি লোকজনের দায়িত্ব। দায়িত্বের জায়গাটা আমরা যেমন নাট্য আন্দোলন করেছি, সরকার কিন্তু বলে নাই, একেবারেই বলে নাই। বরং সরকারের সেই সময়ে এন্টারটেনমেন্ট ট্যাক্স এবং সেন্সর প্রথা করেছিল স্বাধীনতা পরপরই, এই 74-75 দিকে। তার প্রতিবাদে কিন্তু নাট্যকর্মীরা নাট্য বন্ধ করে দিয়েছে। সরকার তখন, যারা সরকার প্রধান ছিলেন, যখন খবর গেল তখন বললেন যে মানে কি, মানে আমার কাছে তো কিছু চায় না, নিজেদের মধ্যে একটা ডেভেলপ করার চেষ্টা করছে, তাহলে আমার কেন ট্যাক্স নিতে হবে, আমার কেন সেন্সর বসাতে হবে? সো ইট ডিপেন্ডস যে আপনি মানে এইটা তো আমাদের ফেলিওর, যে শহীদ মিনারের ওখানে আমি
কি গরুর হাট বসাবো না বসাবো না, পাশে যে কোনো অনেক বড় মাঠ আছে বসাতে পারি। তো এইটা আমরা সত্যিকারভাবে আমাদের একটা ব্যর্থতা আছে, এটা আমি মনে করি সামগ্রিকভাবে আমাদের সংস্কৃতি কর্মীদের। আমরা হয়তো মানুষকে ওই রুচিবোধে উন্নত করতে পারি না। এক্স্যাক্টলি, এটা আমাদের স্বীকারও করতে হবে। সো এইটাই ইয়ে করে। আর আমি একটু ওনার সঙ্গে আপনি উত্তর দেবেন যে লিরিক্সের ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি দেখেন ওই সময় যদি বলি ৭৩ দিকে যে ওরে সালেকা ওরে মালেকা ওরে ফুল বানু পাল্লি না বাঁচাতে, কিংবা বলছে রেল লাইনের বস্তির ধারে জন্মেছিল যে ছেলেটি, মা তার কাঁদে, ছেলেটি মারা গেছে। এই স্টোরিগুলো আসছিল না। এই যে একটা নতুনত্বের খেলা, ভাঙচুরের খেলা, অন্যদেরকে নিয়ে কথা বলা যাদের জীবনটা অনেক কষ্টের, এইটা খুব প্রয়োজন। যেমন এখন নির্ভর করছে কিন্তু অনেক বেশি বাজনা, অনেক বেশি আমরা শুনছি। হয়তো ইয়াং পিপলরা অনেক বেশি তাদের মধ্যে উত্তেজনা তৈরি করে, মেবি। আমি বিরোধী নই, সবগুলো কি আমাদেরকে, এখন আমরা গ্লোবাল সিটিজেন, আমাদেরকে সবগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি নিশ্চয়ই আজকে ওই কিবোর্ড থেকে শুরু করে গিটার সমস্ত কিছু দিয়ে আজকে মিউজিক করব, দ্যাটস ট্রু। আবার আমি যে তানপুরাকে ভুলে যাব, সেতারকে ভুলে যাব, সেটাও নয়। আমি রবীন্দ্রনাথকে ভুলে যাবো, আমি নজরুলকে ভুলে যাবো, সেটা নয়। ওটা আমাদের ঐতিহ্য, ওটা আমাদের শেকড়। তারপর থেকে উত্তরণ হবে ক্রমান্বয়ে। আমি যদি আজকে রবীন্দ্রনাথের নাটক করি, সেটা কিন্তু অন্য মাত্রায় নিতে হবে আজকে সোসাইটির সঙ্গে। ধরো যে আমি ছোট্ট করে শেষ করি, সেটা হচ্ছে যে আপনারা পড়েছেন কেন জানেন রক্ত করবি, রবীন্দ্রনাথের। ক্যারেক্টারগুলোর নাম হচ্ছে কি ১২৫-এর ফ, ৫৩-র ক। আপনি দেখেন আপনার আইডেন্টিটি আজকে একটা আইডি কার্ড নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার। সো একটা লোক কিন্তু দেখতে পেয়েছিল আগামী দিনগুলোতে সব কিন্তু নাম্বার পুরোটার মধ্যে। সেখানে জীবন একমাত্র ফুটিয়েছে নন্দিনী এসে পাথরের মধ্যে ওই ফুল তৈরি করার মতো, যে রাজা নিজেকে আবদ্ধ করে, রাজার কাছে তো আমরা যেতে পারি না। তো আমি যদি আজকের যুগে এসে যদি রক্তকরবী করি, নিশ্চয়ই আজকের সময়ের ক্ষেত্রেই আমার ইন্টারপ্রিটেশন হবে। সো এইগুলো কালচার সবসময় মনে হয়, এই যে নাটক বলেন, গান বলেন, সমস্ত কিছুই কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তিত হতে থাকে বলে আমার মনে হয়। কি লিরিক্স নিয়ে যেতে বলছি, লিরিক্স এর ব্যাপারটা যেটা তুমি বলে, এটা সবসময় শুনি আসলে আমি এই কোশ্চেনটা, যে এখন কেন ভালো গান হচ্ছে না, আগে ভালো গান হতো। এখন যেটা হয়েছে, ডিজিটাল সাউন্ডটা ভালো হয়েছে। আমরা যখন মিউজিক শুরু করি, মানে আমার মিউজিকের ক্যারিয়ারে যখন আমরা কাজ করছি, আমি 8 ট্র্যাক থেকে, মানে অ্যানালগ 8 ট্র্যাক থেকে 8 ট্র্যাক আমি শুরু করছি। এর আগে 4 ট্র্যাক ছিল, মানে 4টা ট্র্যাকে গান রেকর্ড হতো, সব একসাথে গান রেকর্ড করতো। আমি যখন শুরু করি তখন ওটা 4 থেকে 8-এ আসছে। 8 থেকে আমার চোখের সামনে আসলো 16 থেকে 32, এখন ইনফিনিটি। মানে তুমি এখন হাজার হাজার ট্র্যাক ইউজ করে তুমি গান বানাতে পারো। হয়েছে কি, এখন মানে ফোকাসটা হচ্ছে এই টেকনোলজির দিকে, মূল ফোকাসটা টেকনোলজিতে, সাউন্ডটা ভালো পাচ্ছে। এখন তো তোমার গায়কও দরকার নাই, তুমি একটা যে কোনো লিরিক এআই কে দিয়ে দিলে, এআই কি গান তুমি চাও এআই তোমাকে বানিয়ে দিবে। হয়ে গেছে এখন মিউজিকটা অনেক সহজ হয়ে গেছে, তুমি খুব বেশি শেখার দরকার নাই, তোমার গান শেখার দরকার নেই এখন গানের জন্য, তোমার এখন দরকার হচ্ছে টেকনোলজি শেখা। আমরা যেটা করতাম, আমরা তো আসলে স্কিল ডেভেলপ করতাম, মানে আমরা শত শত বই পড়তাম একটা গান লেখার জন্য। আমি আমার নিজের কথা বলি, আমি অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এই উপন্যাসটা পড়ার পর আমি এত আপ্লুত হয়েছিলাম যে আমি সেখান থেকে আমি একটা গান লিখেছিলাম, সেটা হচ্ছে বাংকারে ফুলসজ্জা। এলআরবির একটা গান আছে, এই জ্বালাধারা চোখ, ট্রিগারের আঙুল, সীমান্তে সতর্ক যোদ্ধা, কবরের বুনোঝোপ নিশ্চুপ, বিহুগলে সকরুণ শ্রদ্ধা, এরকম একটা গান ছিল, এলআরবির জন্য আমি লিখেছিলাম। তো এখন মনে করো যে আমরা ওই সময় প্রচুর পড়াশোনা করতাম, যার ফলে যে এত রকমের গান, এত রকমের ভ্যারিয়েশন, যে একটু আগে বললাম আমার লিরিকের টাইটেলগুলো বলে, বিকজ অফ পড়াশোনাটা বেশি ছিল। এর মধ্যে দিয়ে একটা নতুন ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হচ্ছে না, জেলখানায় বসে একটা লোক যার মৃত্যুদণ্ড হবে, সে তার প্রেমিকাকে কিভাবে ফিল করছে আমি লিখলাম জেল থেকে বলছি, জেমস ওয়াই যেটা গাইলো। মানে পিঙ্ক ফ্লয়েড যেমন হে টিচার কিপ দ্য কিডস অ্যালোন, রাইট। তো এখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। এখন যারা গান করছে, আরেকটা বড় মানে পার্থক্য আমি দেখি, সেটা হচ্ছে আমরা আগে কবিতা লিখতাম, তারপরে ওটাকে গানে বানানো হতো। যেমন আরেকটা উদাহরণ দিই, আমার লেখা একটা কবিতা আছে প্যারিসের চিঠি, যেটা কবিতা, এটা প্যারিসের চিঠি। ঠিক এই কবিতাটা পড়ে জেমস ভাই গান করলেন প্রিয় আকাশী। তো এখন
আমরা কবিরা আগে গান লিখতাম, সম্ভবত এখন গীতিকাররা গান লিখে, মানে ওরা বোধহয় কবিতা লিখে না। আমরা যদি একটা ছোট বিরতি নিয়ে আবার আলোচনাটায় ফিরি। দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপলের সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান এবং রয়েছেন কবি, লেখক এবং গীতিকার লতিফুল ইসলাম শিবলি। আপনাদের দুজনকে বিরতির পর আবারও স্বাগত। তারিক ভাই, আপনার কাছে একটু একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে মানে একজন শিল্পী, দুজনের কাছে আসলে এটা আমার প্রশ্ন থাকবে যে একজন শিল্পী অবশ্যই দেশ সচেতন হবেন, সমাজ সচেতন হবেন, রাজনীতি সচেতন হবেন, কিন্তু তার রাজনৈতিক সংশ্লিষ্টতা ঠিক কতটুকু পর্যন্ত থাকা উচিত বলে আপনাদের কাছে মনে হয়? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে রাজনৈতিক সংশ্লিষ্ট মানে মানে আমি বুঝতে পারছি যে আমি যদি কোনো পার্টি, কোনো সরকারের পক্ষে একেবারে সমস্ত ইয়ে করে দিই, তাহলে শিল্পী হিসেবে আমার সচ্ছতা কোথায়, আমার নিজের কাছে আমার মনে হয়। কারণ আপনারা তো আইকন। আমি মনে করি কি, শিল্পের বিশেষ করে নাটকের ক্ষেত্রে আমি মনে করি আমাদের নাটকের ভাষা হচ্ছে কি, উনি বললেন যে আন্দোলন, প্রতিবাদ এবং প্রতিরোধের, শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে সবসময়। আমরা নাট্যকর্মীরা 90 সালে এরশাদ বিরোধী আন্দোলনের প্রেস ক্লাবের সামনে মিছিল করে প্রতিবাদ করতে কিন্তু লাঠিবাড়ি খেয়েছে পুলিশের। কি দরকার ছিল? কেন চেয়েছি কি, উন্মুক্ত একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে যেখানে আমি আমার কথাটা বলতে পারব, আমার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, অন্য কিছু আমি সমর্থন করতে। আমি যদি ধরো যে আমি একটা নাগরিক হিসেবে আমি ভোট দিই, আমি তো নিশ্চয়ই কাউকে ভোট দিচ্ছি, আমার পছন্দের কাউকে, সেখানে সে একটা পার্টি করে, এটা তো অসুবিধা নেই। কিন্তু আমি যখন শিল্প চর্চা করব, সেখানে আমার একটু জাজ করা দরকার যে আমি যে কথাটা বলছি সেই কথাটা মানুষের মনে কতটুকু যৌক্তিকভাবে আন্দোলিত করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি একেবারে সরাসরি যদি আমার রাজনীতি পছন্দ থাকে তাহলে অন্য জিনিস, কিন্তু শিল্পের ভাষা একটা প্রতিবাদের, কবিতার ভাষাও কিন্তু প্রতিবাদের। উনি যেটা বললেন বাংকারে ফুলসজ্জা, বাংকারে ফুল ফোটে কোনো দিন? বাংকার মানে হচ্ছে শেল, বাংকার মানে বারুদের গন্ধ, বাংকার মানে মৃত্যুর ঝুঁকি, সে যে কোনো মুহূর্তে বুলেট সে বিদ্ধ হতে পারে। সেখানে যে ফুল দেখতে পায় সেই হচ্ছে কবি, সেই হচ্ছে শিল্পী। থ্যাংক ইউ সো মাচ, ইটস এ গ্রেট কমপ্লিমেন্ট। ট্রু। আচ্ছা, আমি মনে করি যে প্রথম কথা হচ্ছে মানুষ মাত্রই মানে পলিটিক্যাল প্রাণী, মানে মানুষকে আমি মনে করি যে মানুষ রাজনৈতিক জীব। মানুষের অবশ্যই মতামতের, যার মত যেখানে মতামত দেওয়ার মানে ক্ষমতা আছে, যেহেতু মানুষের মতামত দেওয়ার ক্ষমতা আছে, সেহেতু মানুষ হচ্ছে রাজনৈতিক জীব। এবং রাজনীতি মানে হচ্ছে যে আমি আমার সোসাইটির জন্য, আমি রাষ্ট্রের জন্য আমি যেটা সহি সেই মতামতটা আমি দিব, যেটা উপকারী সেই মতামতটা আমি দিব, আমি নিশ্চুপ থাকবো না। এটা একটা সাধারণ মানুষই মানে এই দায়িত্ব মানে পালন করার জন্য আসলে মানে দায়িত্ববান। সেই জায়গায় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনি তো আরও বেশি মাত্রায় দায়িত্ববান। মানে উনি কালচার করবেন, সংস্কৃতি করবেন, গান, নাটক, হোয়াট এভার যাই করুক না কেন, ওনার অলওয়েজ মানে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তো কমিটমেন্ট থেকেই কাজগুলো করে। সেই জায়গা থেকে আপনার রাষ্ট্র যদি ওই সময় স্বৈরাচার হয়ে ওঠে, রাষ্ট্র যদি ফ্যাসিস্ট হয়ে ওঠে, অবশ্যই তাকে ভোকাল হইতে হবে। এবং সে যদি ভোকাল না হয়ে, সে যদি রাষ্ট্রের ওই সময়ের স্বৈরাচার বা ফ্যাসিবাদ আমরা যাই বলে তাদের যদি তাবেদারি করে, তাহলে আমি মনে করব উনি শিল্পী হিসাবে ব্যর্থ। উনি একজন ব্যর্থ শিল্পী, কারণ উনি তার মতামত এবং যেই দায়িত্ব নিয়ে উনি কালচার করতে আসছিলেন, সেই দায়িত্বে উনি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। এই জন্য আমি মনে করি অবশ্যই একজন সংস্কৃতিসেবী মানুষ রাজনৈতিকভাবে প্রবলভাবে উনি সচেতন থাকবেন এবং রাষ্ট্রের ক্রাইসিসের সময় উনি কথা বলবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, ইনসাফের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, রাজপথে নামবেন, রাস্তায় নামবেন, লিখবেন, হোয়াট এভার। তাহলেই হচ্ছে আমি মনে করব মানুষ হিসাবে, শিল্পী হিসাবে উনি সার্থক। তারিক ভাইয়ের কাছে জীবনের অর্থ কি? মানে কখনো কি মনে হয় যে জীবনের চেয়েও কোনো বড় গল্প হতে পারে? না, জীবনটাই একটা বড় গল্প। দেখেন, আমি মনে করি যে দিস ওয়ার্ল্ড ইজ এ প্লেস অফ লিভিং বিইং। ইভেন ইটস এ ট্রি, ইভেন ইটস এ অ্যানিমাল। ও যখন চলে যায় তখন চলে যায়, অত একটা ছাপ রেখে যায়, শুধুমাত্র পরম্পরা রেখে যায়। একটা গাছ সে বীজ ফেলে মাটিতে, ওইখান থেকে আর একটা গাছ হয়, তারপর সেই গাছটি হয়তো একটা সময় আবার
নিজেই শেষ হয়ে যাবে। এটা প্রকৃতির মধ্যেই এই আয়ুর চক্রটা রয়ে গেছে। সুতরাং জীবন বলতে যদি আমি বলি যে লিভিং বেইং, লিভিং ক্রিয়েচার্স, লিভিং এভরিথিং যেগুলো বলি, জীবনের পক্ষে সমস্ত কিছু। আমি যদি আজকে আমার পাশের একটা মানে অ্যানিম্যালকে, একটা পাখিকে কেয়ার না করি, তাহলে আমার মধ্যে জীবনবোধ নাই। ওই পাখিটি আমার তো উপকার করে। সেটা এই যে আমাদের যে ল্যান্ড আপনি দেখবেন, এই পাখিরাই কিন্তু প্রচুর ফলন ফলায়, কেননা এই গাছ থেকে কিছু নিয়ে এসে যেতে গিয়ে আরেকটা জায়গায় পড়ছে। আর আমাদের ল্যান্ড হচ্ছে খুব ফার্টাইল এবং পানি পাওয়া যায়। ওই পড়ার পরে এমনি এমনিই কিন্তু গাছ তৈরি হয়ে গেছে। এটা কে করেছে? মানুষ করেনি, কিন্তু পশু পাখি করেছে। এখন আমি যদি পশু পাখিকে ধ্বংস করি, তাদেরকে অত্যাচার করি, তাদেরকে মেরে ফেলি, তো আমার বাঁচার দরকারটা কি? আমি আজকে আপনাকে সমস্ত সম্পদ দেওয়া হলো পৃথিবীতে, বলা হলো যে আপনি কোটি কোটি ইন্টারনেট, অমুক তমুক সমস্ত কিছু, বাট ইউ আর অ্যালোন। আপনার বাঁচতে ভালো লাগবে? মানুষ যখন সুখে থাকে তখন সে অন্যের কাছে গিয়েও কিন্তু সুখটা প্রকাশ করে, আবার যখন দুঃখে থাকে তখন গিয়েও প্রকাশ করে, কাঁদে একজনকে ধরে। এটাই বোধহয় লিভিং ক্রিয়েচারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা একটু প্রশ্ন নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। ওখান থেকে একজন। আমি নাজমুস সালেহিন। বর্তমানে আমরা ইডিএম গান যেগুলো দেখি, যেটাকে আমরা ইলেকট্রনিক ড্যান্স মিউজিক যেগুলা, এবং হিন্দি গানগুলো আসলে বেড়ে যাচ্ছে। মানুষজন অনেক বেশি হিন্দি গান শুনছে, যার কারণে আমরা যদি বলি নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, তারপর হচ্ছে লোকসঙ্গীত, আমাদের যেগুলো লোকসঙ্গীত, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং বর্তমানে যেই মিউজিশিয়ানরা আছে তারা ওই দিকে তেমন একটা ফোকাস না করে জনগণ এই জেনারেশন যা চাচ্ছে সেই অনুযায়ী তারা মিউজিক প্রডিউস করে যাচ্ছে। যদিও আমার কথা হচ্ছে যে যারা মিউজিশিয়ানরা আছে তারা অনেক এফোর্ট দিয়ে একটা গান রিলিজ করে, এজন্য আমার মনে হয় তাদের এই গানগুলোর প্রতি একটু ফোকাস দেওয়া উচিত, লিরিক্সগুলোর প্রতি একটু ফোকাস দেওয়া উচিত। এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু নিয়ে আসতে চাই। আচ্ছা, করুন। জি, আমি ইয়াসিন আরাফাত সাগর। আমি বনশ্রী থেকে এসেছি। আমার পড়াশোনা গভর্নমেন্ট সরোদে কলেজ পুরান ঢাকাতে। তো আমার তারিক স্যারের কাছে একটা প্রশ্ন। বর্তমানে আমাদের যেই অ্যাক্টর যারা আছেন, অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, শিল্পী, আপনি যেহেতু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যেহেতু আপনারা আমাদের আইডল বা আমরা আপনাদেরকে ফলো করি, কিন্তু বর্তমানে আমরা যেই শিল্পী সমাজকে দেখছি, আমাদের তরুণ প্রজন্মের সাথে যারা কানেক্টেড হচ্ছে, তাদের বেশিরভাগই আপনার কন্ট্রোভার্সির মধ্যে তাদের ফেসটা চলে যাচ্ছে। আর বর্তমানে যে মুভিগুলি আসতেছে, যেমন রিমেক ভার্সন বা আমরা হিন্দি থেকে আমরা দেখে ইনফ্লুয়েন্স হয়ে ওখান থেকে আমরা মুভি করছি, কেন আমাদের বাংলাদেশের যেই ইয়েটা, অ্যাক্ট্রেস যে সমাজটা, তারা কি নিজে থেকে কিছু করতে পারে না? কেন আমরা ইন্ডিয়ার বা ভারতের বা অন্য দেশের হলিউডকে কেন আমাদের কপি করতে হবে বা কানেক্টেড কেন করতে হবে? আচ্ছা, ওদের দুজনের কোশ্চেনের হ্যাঁ, অ্যান্সার একসাথে আসলে উত্তর একই রকম। আমি ওর থেকে শুরু করি। ও বলছিল যে লিরিকের কিভাবে মানে লিরিকটাকে ডেভেলপ করা যায়। দেখো, আমরা রিসেন্টলি আমি নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব নেওয়ার পর আমার মানে মাথায় একটা বড় চিন্তা এসেছে। সেটা হচ্ছে যে লাস্ট যে আমাদের 24-এর গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে দেয়ালে দেয়ালে একজন কবির কবিতা দেয়ালে দেয়ালে তোমরা দেখেছো, বলো তো কার কবিতা? নজরুলের কবিতা দেখেছো। এবং আমি মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম, আমি দেখেছি ইভেন দো আমাদের যারা এখন উপদেষ্টা হয়েছিল নাহিদ এবং আসিফ, এরা রিকশার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চল 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 গান গিয়েছিল একদম 5ই আগস্টের কয়েকদিন আগে। তার মানে নজরুল আমাদেরকে এইবার এই রেভুলেশনে নজরুল ভীষণভাবে প্রাসঙ্গিক ছিলেন। আমি একজন শহীদের নাম বলবো তোমাদেরকে, ওমর তার নাম, চিটাগংয়ের শহীদ ওমর। সে শহীদ হওয়ার 1 সপ্তাহ আগে তার একটা ছবি তার ফেসবুকে শেয়ার করে লিখেছিল চির উন্নত মমশির। তার 1 সপ্তাহ পর সে শহীদ হয়ে যায়, রাস্তা একদম পুলিশের ডাইরেক্ট গুলিতে সে শহীদ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে এই যে নজরুল যেই চেতনা নিয়ে এবার 24-এর গণ অভ্যুত্থানে আমাদের তারুণ্যকে উজ্জীবিত করেছে, এখন নজরুল সঙ্গীত তো আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, ক্লাসিক্যাল একটা মানে ওনারা এখন ক্লাসিক্যাল নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত এখন আমাদের একটা ক্লাসিক্যাল সঙ্গীত। এটা তো থাকবেই, হারমোনিয়াম দিয়ে, তানপুরা দিয়ে, বাঁশি বেহালা দিয়ে, এটা তো থাকবেই। কিন্তু আরও বেশি করার জন্য, মানে জনপ্রিয় করার জন্য, আমার ধারণা নজরুল যদি আজকে যদি এই সময়ের যদি উনি জন্ম নিতেন, উনি তাহলে আয়ুব বাচ্চুর মতো একটা ব্যান্ড ফর্ম করে চল চল উনি ব্যান্ডের মাধ্যমেই করতেন।
এবং নজরুল যেই সময়ে যে ভাষায় গান করছেন, কবিতা করছেন, এটাও তার সময় খুব আধুনিক ছিল। কারণ রবীন্দ্রনাথের তখন ব্যাপক জনপ্রিয়তা, তার মধ্যে নজরুল একটা ভিন্ন ভাষা নিয়ে এসছিলেন, ভিন্ন সুর নিয়ে আসছিলেন। মানে নজরুলের তখন মানে 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 সংস্কৃতিতে নজরুল একটা তখন বিপ্লব। তখনকার যে ভাষা, তখনকার যে ল্যাঙ্গুয়েজ, তার ভিতর থেকে নজরুলকে একদম ভীষণভাবে আলাদা করা যায়। তো আমার মনে হয়েছে যে আজকের এই সময়ে নজরুলকে যদি আমরা নজরুলের সেই উদ্দীপনামূলক গান, যে গানগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইউজ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধে ইউজ হয়েছে। তোমরা জানো আমাদের মুক্তিযুদ্ধে যখন নজরুলের গান দিয়ে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্বোধন হয়েছিল, এবং রণাঙ্গনে আমি জেনেছি কিছু মুক্তিযোদ্ধার কাছ থেকে, যখন নজরুলের গান বাজতো কেউ কেউ দাঁড়িয়ে মুক্তিযোদ্ধারা সেলুট দিত রেডিওর দিকে তাকিয়ে। মানে এরকম মানে ব্যাপার ছিল। আমাদের 24-এও আমরা দেখলাম আমাদের যে সন্তানদের যেই তারুণ্যকে আমরা অবহেলা করতাম, মনে করতাম এরা শুধু ডিভাইস নিয়ে থাকে, তারা দেয়ালে দেয়ালে লিখেছে যে কারার ওই লৌহ কপাট। কারণ দেশে তখন শত শত আয়নাঘর, সেই সময় তারা লিখছে কারার ওই লৌহ কপাট। মানে কি ভীষণ প্রাসঙ্গিক হয়ে এসেছে। তো এই তারুণ্যের কাছে আমরা নজরুলকে একটা নতুন ভাষা, এই সময়ের ভাষা, যে ভাষার নাম হচ্ছে রক, সেই রকের ভিতর দিয়ে তার উদ্দীপনামূলক গানগুলোকে পৌঁছে দিতে চেয়েছি, এবং সেখান থেকে নজরুল রক কনসার্টের চিন্তা আসে। এবং আমি দেখেছি এটা তারুণ্য ভীষণভাবে এটা গ্রহণ করেছে। এখন তাদের মিউজিকই হচ্ছে মিউজিক বাংলাদেশে এখন। সুতরাং নতুনভাবে আমরা এটা শুরু করেছি, এটা অ্যাকসেপ্টেবল হতে হয়তো কিছু ভুলভ্রান্তি আমাদের থাকবে, কিন্তু দিন শেষে আমরা নজরুল ইনস্টিটিউট, এখানে আমাদের অনেক পণ্ডিত ব্যক্তিরা আছে যেটা এটার পেছনে ছিল, তারা এটা তত্ত্বাবধান করছেন। ইনশাল্লাহ যে ভুলগুলো আমাদের কারো কারো কানে লেগেছে, চোখে পড়েছে, এগুলো আগামী দিন আরেকটা যখন কনসার্ট হবে এই ভুলগুলো তখন থাকবে না। আমি একটু তারেক ভাইয়ের মতামত জানতে চাই। সেটা হলো যে এই আমি অবশ্যই এটার বিরোধী যে আমি নজরুলকে খণ্ডিত করব না, কিন্তু মানে চল 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 এটা বলা, চল 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 ধাক্কাগুলো মানে একই জিনিস, রিদমটা একটু ফাস্ট হয়ে গেল হয়তো, কিন্তু ফোর্সটা বেশি আসলো হয়তো, এই পরিবর্তনটা হবে নিশ্চয়ই। আমি সেখানে চল বলে নতুন সুর করব না, তাই না? বা রবীন্দ্রনাথকে পরিবর্তন করেন, তিনি করে গেছেন লিরিক্স, সঙ্গীত যেভাবে সৃষ্টি করে গেছেন ওটা রাখতেই হবে। ওনারা যেমন ব্যান্ড দিয়ে নতুন সঙ্গীত তৈরি করেছে, তেমনি নতুন সঙ্গীত কেউ তৈরি করবে। আপনি যে বললেন যে এই যে সিনেমার কথা, সিনেমাটা কি শুধুমাত্র এখন সে নষ্ট হয়েছে, না অনেক দিন থেকে প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে? একটা সময় তো বিতর্কের কথা, হ্যাঁ, কাটপিস সিনেমা হতো না এই জায়গায়। সিনেমাটাতে কিন্তু মধ্যবিত্ত রুচিশীল দর্শক একসময় উইথড্র করে গেছে, দেখা বন্ধ করে দিয়েছে। এবং একটা সময় মানে আপনি দেখবেন এখনো গিয়ে হলে কিন্তু ওই সবুজ বাতি মেরে নায়িকার বিভিন্ন জায়গা তারা এক্সপোজ করার চেষ্টা করে। এই সংস্কৃতিতে চলে এসছে, এটার বিরুদ্ধে তো আমরা। এখন তো আমরা গ্লোবালি কানেক্টেড, এখন সিনেমার সঙ্গে একটা বড় লগ্নি আছে। ধরেন আমি যদি আজকে অভিনয় করি, আমার চলার জন্যে যে অ্যামাউন্ট বা যে একটা পারিশ্রমিক দরকার সেটা কিন্তু আমাকে নির্ধারণ করতে হয়, সেইভাবে কিন্তু আমাকে চলতে হয়। তো কেউ তো আর বিনা পয়সায় ওখানে গিয়ে করবে না, চলন শিল্প উদ্ধার করে আসি। টেকনিক্যাল জায়গা আছে, লাইট আছে, ক্যামেরা আছে, সাউন্ড আছে, পোস্ট প্রোডাকশন আছে, সেটাকে করলে কিন্তু প্রচুর মেধার খরচ হয়। এখন সিনেমা ইজ, যে কারণে কমার্শিয়াল সিনেমার কথা বলা হয়, বাণিজ্যিক ঘরানার কথা বলা হয়, বাণিজ্য কিন্তু রিলেটেড, এটা ভুললে চলবে না। ওনারা যে বারবার বলছেন এই যে একটা নাম লাগানো আছে এসের সঙ্গে, কেন? তার প্রচারের সঙ্গে মিডিয়াও কিন্তু জড়িত, এটাকে আজকে রিয়ালিটিতে আমি অস্বীকার করতে পারবো না। এখন আমি মনে করি যে সিনেমা বা সমস্ত কিছুই কিন্তু মানে দুষ্টের দমন শিষ্টের পালন, এইটার কোনো অ্যাডভার্স এফেক্ট সোসাইটির প্রতি আসছে কি, উপরে আসছে কিনা, সেটা ভাবনার বিষয় আছে। মানুষ কখন প্রতিবাদের অস্ত্র তুলে নেয় হাতে, যখন আর কোনো উপায় থাকে না। অবশ্যই বারবারই আমাদের নিজস্ব সিনেমাটা তৈরি করতে হবে, কিন্তু সিনেমাই যেখানে একদম পড়ে গেছে, হলগুলো অনেক বন্ধ হয়ে গেছে, একসময় 800 না 1200 হল ছিল, আস্তে আস্তে বোধহয় এখন ঈদের সময় খুব সম্ভবত 150-200 সিনেমা হল ওপেন হয়। নর্মালি এখন 80টা সিনেমা হল, 80, 85, 90টা সিনেমা হল হয়তো হবে। এটাতে কি ব্যবসা হবে? ইন ওয়ান ওয়ে আমরা টেলিভিশনটাকেও কিন্তু নষ্ট করে দিয়েছি। টেলিভিশনের যে ধরনের এন্টারটেনমেন্ট প্রোগ্রাম বা যে ধরনের রিয়ালিটি শো বিভিন্ন জায়গায় চলে এসছে, আমাদের এখানে খুব অনুপস্থিত এগুলো।
আমরা কিন্তু অন্যের উপর নির্ভর হয়ে গেছি বেশি দেখার ব্যাপারে। ওইটা ফিরিয়ে আনার খুব জরুরি আমার মনে হয়। আমাদের নিজস্ব নাটক, এবং এই যে আপনারা বললেন অভিনেতার কথা, আমার দেশের মানুষের পালসটা তো অভিনেতা হিসেবে আমি বেশি বুঝি। তাদের হাসি পায় কোথায়, তাদের কান্না পায় কোথায়, একটা ছেলে বাবার সম্পর্কটা কি, ছেলের সঙ্গে বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটা কি, মেয়ে কখন কাঁদে বাড়ি থেকে চলে, কই ওয়েস্টার্ন ইসের মধ্যে তারা তো ওই সাদা টাদা পরে একদম দিব্যি হাসি খুশি চলে যাচ্ছে, এবং গাড়ির পিছনে লেখা আছে জাস্ট ম্যারিড। ও কিন্তু আমাদের এখানে বাবা বিদায়ের সময় মেয়েকে জড়িয়ে ধরে কাঁদে। এটা আমাদের কালচার। আমাদের হলুদ হয়, এখন হয়তো মেহেন্দি যুক্ত হয়েছে, কারণ নবরূপে সেজে গুজে একটা জায়গায় যাওয়ার পরিবেশ তৈরি, মানে এনজয় করে পুরো জিনিসটাই। আমি বলতে চাই যে আমাদের আসলে আমরা যখন এখন আন্দোলনে আরেকবার আসছি। একটু করবেন প্রশ্নটা। আসসালামু আলাইকুম, আমি লামিয়া করিম। আসলে আপনাদের কথার প্রসঙ্গক্রমেই বলতে চাচ্ছি যে আমরা আসলে এখন যখন আমরা যখন ৭১-এর আন্দোলনে ছিলাম তখনও আমরা নজরুলকে অনুসরণ করেছি। আমরা যখন ২৪-এর আন্দোলনে আছি আমরা কিন্তু নজরুলকে অনুসরণ করছি। এটা আমি নেগেটিভলি বলছি না, বাট এত সময় আমরা পার করেছি, আমরা কি চাইলেই বা ভাইয়ার যে শিল্পগুলা ছিল, আমরা আবেগের কথা বলি, আমরা ভাঙনের কথা বলি, অথবা আমরা আন্দোলনের কথা বলি, আমরা কিন্তু পুরানোকেই আবার নতুন করে নিচ্ছি। তবে আমরা কি এখন এই জেনারেশনের সাথে মিলে একটা নতুন করে সমন্বয় করতে পারি না, বা এমন কি কোনো সুযোগ আছে কিনা, বা আপনারা কি চাইলেই পরিবর্তন করতে পারেন কিনা, বা এটাকে আসলে শিক্ষার মাধ্যমে ভাইয়া যেটা বলছিলেন যে আমরা খুব পড়াশোনা করতাম, এটাকে আমরা কি আবার তৈরি করতে পারি কিনা এই জায়গাটায়? কারণ আমাদেরও তো আমাদের পরের জেনারেশন কিন্তু নজরুল নিবে না। সো আমরা আমাদের জায়গা থেকে যদি কিছু ক্রিয়েট করে না যেতে পারি, বা আপনারা যদি আপনাদের জায়গা থেকে কিছু ক্রিয়েট করে না যেতে পারেন, সেই জায়গা থেকে আমাদের পরের জেনারেশন কী নিবে? তারা অবশ্যই সাউন্ড শুনতে ভালোবাসবে, কিন্তু সেই সঙ্গে তো শব্দের যে ব্যবহার বা শব্দের যে উত্তেজনা, আমরা মিউজিকের উত্তেজনা কখন শুনছি? হয়তো একবার বা দুইবার শুনছি, বাট আমাদের শব্দের যে উত্তেজনাটা ছিল নজরুলের সময় বা রবীন্দ্রনাথের সময়, সেই উত্তেজনার পারিপার্শ্বিকতা কিন্তু আমরা এখনও এত বছর পরেও নিচ্ছি। আমরা শব্দের উত্তেজনা নিব, কিন্তু সেই সাথে শব্দের যে সঠিক ব্যবহার সেটা কি আমরা করতে পারি কিনা, বা কিভাবে করতে পারি? আপনাদের আরেকটা প্রশ্ন একটু নিয়ে আসতে চাইছিলাম, জি উনি করুন। আমি আলামিন বলছিলাম ওয়ারি থেকে। তা আমার তারেক রহমান স্যারের কাছে কোশ্চেন। তারেক রহমান স্যার যুদ্ধের আগে থেকে অনেকগুলো জেনারেশন দেখেছে, মঞ্চ নাটক করেছে, সিনেমা করেছে, এবং ওয়েব সিরিজ পর্যন্ত করেছে। তা আগে আমরা দেখতে পারতাম যে আমরা যখন ঈদের সময় বা বিভিন্ন উৎসবগুলিতে ফ্যামিলি নিয়ে আমরা সিনেমা দেখতে যেতাম, নাটক দেখতে পারতাম, কিন্তু এখন দেখা যায় এমন শব্দচয়ন থাকে, এমন দৃশ্য থাকে যেগুলো আমরা ফ্যামিলি নিয়ে আমাদের ভাই বোন নিয়ে দেখতে পারি না। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? আচ্ছা, আমরা খুব সংক্ষেপে উত্তরগুলি দিয়ে দিব। আমি ওর কোশ্চেন আমি একটু দ্বিমত পোষণ করি না। আমার ধারণা নজরুল আমাদের পরবর্তী আরো অনেক জেনারেশন আমি কিন্তু বলেছি একটু আগে যে আমরা এমন এক জেনারেশন যে নজরুলের কবিতাকে নিয়ে মানে এবার রেভলিউশনে আসতে দেখেছি, যাদের ব্যাপারে আমরা হতাশ ছিলাম, যারা বই পড়ে না। আমরা তোমাদের জেনারেশনকে খুব ইগনোর করতাম, এরা বই টই পড়ে না, কবিতা পড়ে না, উপন্যাস পড়ে না, সারাদিন ডিভাইস নিয়ে থাকে। কিন্তু তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনে তোমরা ঠিকই কিন্তু নজরুলকে খুঁজে নিয়েছিলে। তো মানে তার চেতনা, তার যেই বিপ্লব, তোমরা যখন মানে একটা ভয়াবহতম শতাব্দীর একটা ভয়াবহতম ফ্যাসিস্টের মুখোমুখি খালি হাতে দাঁড়িয়েছিলে, তখন তোমাদের ওই উমারের মতো চির উন্নত মমশিরই তোমাদেরকে কিন্তু ইন্সপিরেশন দিয়েছিল। তো আমার মনে হয় এটা আসলে কখনোই এই আবেদন শেষ হবে না। আর আগামী দিনে আবার হয়তো কোনো আরও এক শতাব্দীর মধ্যে কোনো এক নতুন নজরুল হয়তো জন্মাবে। মানে এটা তো আসলে এইভাবে হয় না যে আমরা চাইবো, গভর্নমেন্ট চাইবে আর একজন নজরুল তৈরি হবে। এটা এইভাবে হয় না, এটা প্রকৃতি সিলেক্ট করে নেয়, এর মধ্যে বেরোয় আসবে। তোমাদের মধ্যেই কি আগামী দিনে এর নেতৃত্বে তোমাদের কারো কথা, কারো গান, কারো কবিতা হয়তো উঠে আসবে। তারেক ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছিলাম, আমরা কি সেই ট্র্যাকে যাচ্ছি কিনা, আমার মেইন পয়েন্টটা এটাই ছিল। গভর্নমেন্ট তো একটা ইয়া করবেই, মানে একটা প্রচেষ্টা থাকবেই সাংস্কৃতিকভাবে জাতিকে তুলে ধরার জন্য যা যা, কিন্তু গভর্নমেন্ট কিন্তু নজরুলকে তৈরি করেনি। একটু গভর্নমেন্ট তৈরি করেছে, এটা ব্রিটিশ গভর্নমেন্ট। মানে ওই সময় যদি কারারি রহু কপটে বন্দির মুক্তির কথা না আসতে, নজরুল এই কথা লিখতো না। বলবীর চির উন্নত মম শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া
ওটি আছে চিরুন্নতম শীত, এইটা কেন? সেই জন্য কেন আপনি আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করছেন যে আপনারা তৈরি করছেন? আমাদের দায় তো একা না, আপনাকে এগিয়ে আসতে হবে নতুন লিরিক্স নিয়ে, নতুন বাণী নিয়ে, নতুন কবিতা নিয়ে, নতুন চিরুন্নত শীত। আমি কেন গ্রহণ করছি এই কারণে যে আজকের যে পরিস্থিতি তার সঙ্গে আমার মনে হচ্ছে ইয়েস, মানব না, পরাভব মানব না, চিরুন্নতম শীত। আমি বন্দি মুক্তি করব, কারাগারে লৌহ কবাট ভাঙব। যখন আর একটা কেউ এরকম লিখবে নিশ্চয়ই সেটি গৃহীত হবে। হতাশ হওয়ার কিছু নেই। হ্যাঁ, মানে সেই চেষ্টাটা করার জন্যেই কিন্তু ওই যে ও একটা কথা বললো যে পড়াশোনাটা খুব জরুরি। মানে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার একটা কথা আসছিল। হ্যাঁ 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 হ্যাঁ, নজরুল দরকার, রবীন্দ্রনাথ পড়া দরকার, ইকবালও পড়া দরকার, প্রচুর পড়তে হবে। এবং এইগুলো মানে এই যে বিশ্বের তাবৎ আছে, আপনি জানেন মানে রাশিয়াতে যদি আপনি দেখেন ম্যাক্সিম গোর্কি এবং অন্যান্য সমস্ত কিছু, যখন আমি ছোট্ট একটা বলি ওনার প্রশ্নের উত্তরে আসবে, সেটা হচ্ছে লেনিনের সময় কিন্তু এক সময় এই যে টলস্টয় এরকম যারা লিখতেন বিভিন্ন ধরনের তখন একটা প্রতিবাদ আসলো কমিউনিস্ট পার্টি থেকে যে এরা তো অনেক পুরনো সামন্তবাদী, অমুক তমুক, এরকম, আমার নতুন কিছু করতে হবে। লেনিন বললেন না, এটা আমার ঐতিহ্য, পুশকিন আমার ঐতিহ্য, এগুলোকে অস্বীকার করে রাশিয়া নয়, এগুলো নিয়েই রাশিয়া। রবীন্দ্রনাথ আমার, নজরুল আমার, সমস্ত কিছুই আমার। পরবর্তী ক্ষেত্রে তো আমরা শামসুর রহমান পেয়েছি, আমরা সৈয়দ শামসুল হক পেয়েছি, আমরা নির্মলেন্দু গুণ পেয়েছি, আল মাহমুদ পেয়েছি, পেয়েছি, সোনালী কাবিনের মতো আমরা কাব্যগ্রন্থ পেয়েছি, যার নিজস্ব নিজের এই মাটির ভাষা থেকে উঠে এসছে, যার চিহ্নিত করা যায় বাংলার ইসের মধ্যে। আমি একটু আগে ওটার পরিপূরকভাবে আমি কিছুটা বলেছি, সেটা হচ্ছে টেলিভিশনটা আমার মনে হয় এটা একেবারেই ব্যক্তিগত আমার একটা অভিমত যে টেলিভিশনটা আমরা ফেল করে গেছি, বিশেষ করে যখন প্রাইভেট চ্যানেল আসলো। আমরা বোধহয় আমাদের যে বিজনেস বা ইকোনমিটা তৈরি না হয়ে বোধহয় একটু এগিয়ে চলে এসেছি, যে কারণে টেলিভিশনে একসঙ্গে বসে দেখার প্রবণতা খুব কমে গেছে। এখন সেইটা ম্যাক্সিমাম চলে গেছে ইউটিউব, আর ইউটিউবে হচ্ছে খুব সাধারণ মানুষের ওখানে বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ অর্জিত হয়। সো হয় কি, যেটা বললাম যে আজকের ওয়ার্ল্ড কিন্তু ইজ হ্যাভ টু বি বিজনেস কানেক্টেড, মানে কেউ কিন্তু ফাও কাজ করলাম যে ঘরে রেখে বনে মোস্তানো যায় কিন্তু আর নাই। এই পৃষ্ঠপোষকতা বা এই জায়গাটা এগিয়ে নেওয়ার জন্যে সরকার থেকে বেসরকারি সমস্ত উদ্যোগ প্রয়োজন ছিল। এই যে ইউটিউব নিয়ে নাটক হওয়াতে হয়েছে কি, অনেক ক্ষেত্রেই সস্তা, হয়তো আমরাই হয়ে গেছি, কেন মানুষ পছন্দ করছে এরকমভাবে দেখতে, এরকমভাবেই কাজ করছি আমরা। সো এইটাতে আমি বলবো না যে এটাকে আপনি স্টপ করতে পারবেন না। আপনি আজকে কোরিয়ার কন্টেন্ট দেখছেন, তুরস্কের কন্টেন্ট দেখছেন, বিভিন্ন জায়গার কন্টেন্ট দেখছেন, তা আপনি তো বলে এই কি এত স্লো রে, কি কিছুই ভালো লাগে না। গান আসে, প্রচুর গান বানানো হয় নাটকের জন্য, নতুন নতুন গান, এগুলো কিন্তু আজকের রিয়েলিটি। সো সব নাটক যে খারাপ হচ্ছে, পরিবার নিয়ে দেখা যায় না, এটা আমি স্বীকার করি না। আমরা অনেক নাটক করেছি, আমি নাম বললাম না, যেগুলো কিন্তু একেবারে আমাদের নিজস্ব একটা ঘরানা আছে এখনো পর্যন্ত। আমি আরেকটু পরে প্রশ্ন নেব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে আসছিলাম। আসলে তারিক ভাই, কিছু ব্যক্তিগত ব্যাপার জানতে যাচ্ছিলাম, একদম শেষে খুব সংক্ষেপে উত্তর জেনে নিব দুইজনের কাছ থেকে। আবার বসন্ততে আপনি একটি অসম প্রেমের গল্পে অভিনয় করেছিলেন, এবং অনেকে বলেন যে প্রেম জীবনে বহুবার আসে, ভালোবাসা হয়তো একবার আসে, কিন্তু আমি জানি যে আপনার জীবনে নাকি বহুবার এসেছে, তো সেটা কতবার? মানে ওই অর্থে করতে গেলে মানে নিজে প্রেম পড়েছে অনেকবার, সেটা আচ্ছা, মানে ওপার থেকে আর তবে হয় কি, এই যে কথাটা অসম, আমি প্রেমের অসমতায় বিশ্বাস করি না। প্রেম কোনোদিন অসমভাবে প্রেম হয় না। আপনি যে কোনো ইসের মধ্যে দেখেন, আপনি রোমিও জুলিয়েট দেখেন, বা যে কোনো লায়লা মজনু দেখেন, বা যে কোনো জিনিস দেখেন, এটার মধ্যে অসম হচ্ছে সমাজ তৈরি করতে অসম্ভব। বা দেবদাস পার্বতীর ইসের প্রেমটাও বড় ছোট এরকমভাবেই হয়ে গেছে। সুতরাং প্রেমই থাকবে। ভাইয়ের একটা উপন্যাস আছে দারবিশ, এবং সেখানে আপনার একটা প্যারাই আছে যে দেশ দখলের চেয়ে হৃদয় দখল করা কঠিন। তো সেই হৃদয় দখল করা কঠিন কখন বুঝতে পারলেন? দারবিশের একটা নাট্যরূপ হয়েছিল, সেই নাট্যরূপে ভাই অভিনয় করেছিলেন। আচ্ছা, এটার নাম ছিল হাইওয়ে টু হেভেন নাটকটার নাম। যে নাটকটা যে বানিয়েছিল মারা গেছে, আমাদের ওর নাম সাজ্জাদ ছিল।
হায়ার টু হ্যাভেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো হ্যাঁ, মানে এটা কি কোনো ব্যক্তিগত কারণে বলছেন যে দেশ দখলের না, চেয়ে ওই হৃদয় দখল উপন্যাসটা, করা কঠিন? হ্যাঁ ওই উপন্যাসটার পুরো ব্যাপারটাই এরকম ছিল। কারণ ওই উপন্যাসটার বিষয়টা হচ্ছে যে 60s 70s এর ওইরকম একটা সময় ঢাকা থেকে একটা ছেলে আমেরিকা চলে যায়, যখন আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা জড়িত। তো আমেরিকার ভিতরে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী একটা ব্যাপক আন্দোলন ছিল। মানে ওই সময় তরুণদেরকে ড্রাফটিং বলা হতো, ওদেরকে জোর করে ভিয়েতনাম যুদ্ধে পাঠানো হতো। অনার্স কমপ্লিট করার পরই ওদেরকে জোর করে গভর্নমেন্ট থেকে চিঠি দিত, ড্রাফট কেস বলা হয় আর কি, 70s না? 70s-এ। এবং ওই সময় যারা ওইটাকে ওই 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 ড্রাফট থেকে যারা বাঁচতে চাইতো তারা পালাইতো, ওদেরকে বলা হতো ড্রাফট ডজার। যেমন কিছুদিন আগে বোধহয় বিল ক্লিনটনকে বলা হতো হি ওয়াজ এ ড্রাফট ড্রজার। মানে এটা যেমন আমাদের এখানে পরিণত বয়সে মুক্তিযুদ্ধে যায় নাই যারা, তাদেরকে যেমন কটাক্ষ করা হয়, তো ভিয়েতনাম যুদ্ধে যারা ওই সময় ড্রাফট ডজার ছিল তাদেরকে এরকম কটাক্ষ করা হতো। যাই হোক, একটা ব্যাপক মানে ক্যানভাসের উপন্যাস ছিল এটা। তো সেই ছেলেটির চোখ দিয়ে ওই সময়ের আমেরিকা এবং ওই সময়ের আমেরিকান কালচার, যখন সেক্স, ড্রাগস অ্যান্ড রক অ্যান্ড রোলের সময় আর কি, তার চোখ দিয়ে, বাংলাদেশি একজন যুবকের চোখ দিয়ে ওই সময়ের আমেরিকাটা দেখা। এবং ওই যে নায়কটা যে ছিল, সে পরে আবার অনেক বছর পর সে আবার ঢাকায় ফিরে আসে। সেই ক্যারেক্টারটা ভাই অভিনয় করেছিলেন। এবং সে একটা ওখানে অসম প্রেমেরও ওখানেও একটা ব্যাপার আছে। তার সেক্রেটারি, তারেক ভাইয়ের সেক্রেটারি ছিল, সে খুব কম বয়সী। সে আবার, সেই মেয়েটি আবার, আমি জন্মলগ্ন থেকে অসময় মধ্যে আছি। সেই মেয়েটি আবার 60s 70s এর রক মিউজিকের ফ্যান ছিল। এবং সে যেহেতু জামশেদ নাম ক্যারেক্টারটার, সেই জামশেদ তাকে তার জীবনের গল্প বলছিল। এবং ওই সময় উনি যে উড স্টক রক কনসার্ট, আমেরিকান ওই সময় রক অ্যান্ড রোলের উত্থান, এই গল্পগুলো বলতে বলতে সে তার চোখে সেই ইয়াং জামশেদকে মানে দেখতো। এবং সেই ইয়াং জামশেদকে দেখতে দেখতে ওই সময়ের সেই জামশেদের সেই প্রেমে পড়ে, এই বৃদ্ধ মানুষটির ভিতরে সে তার ইয়াং কালটাকে খুঁজে পায়। তো এই সবকিছু মিলিয়েই মানে দেশ দখলের চেয়ে হৃদয় দখল করা কঠিন ব্যাপারটা ব্যাপারটা কিন্তু খুব সত্যি। নিজেও চিন্তা করে দেখবেন। দেখবে আপনার যে নাটকটি ছিল মানে 12 রকমের মানুষ, যেখানে আপনার ডায়লগটা ছিল খুব বিখ্যাত, থামলে ভালো লাগে। তো জীবনে কখনো এরকম হয়েছে যে মানে বলতে ইচ্ছা করছে না থামলে ভালো লাগে বাস্তব জীবনে? এখন বলতে ইচ্ছে করছে যে এই প্রোগ্রামটা এখন থামলে ভালো লাগে। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। একটা কথা খুব বিশ্বাস করি যে একটা, যেমন ধরেন একটা শিল্পীকে কিন্তু থামতে জানতে হয়। আপনি খেয়াল করে দেখবেন, একটা ভালো শিল্পী, একজন বলেছিলেন, খুব বড় একজন শিল্পী, যে ভালো শিল্পী যে বর্জন করতে পারে, অনেক কিছু মাথায় আসতে পারে, কিন্তু আমার মনে হবে না এটা নেব না, এইটাই নেব। এডিট করার যে জায়গাটা, ওটা থাকতে হয় যে কোনো শিল্পীর মধ্যে। আমি সমস্ত কিছু করতে চাইলে কিন্তু হবে না। সুতরাং এটা খুব একটা বিশাল জায়গা তৈরি করে। অনেকেই যদি ভাবতেন যে আমার এখন ক্ষমতায় থামলে ভালো লাগে, তাহলে বোধহয় অনেক কিছু সুন্দর হতে হয়তো। এটা নাটকের ডায়লগ হলো, এটা আসলে সবার জন্য প্রযোজ্য। থামতে জানতে হবে, থামতে জানতে হবে। You have to really know where to stop. আমরা আর আজকে প্রশ্ন নিতে পারছি না, আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করতে যাচ্ছিলাম, কারণ তারেক ভাই বলেছেন যে এখন বোধহয় থামলে ভালো লাগে। আপনাদের দুজনকে এই অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য, এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।